আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। বাল্য বিবাহ নিরোধ আইন 2017, বাল্য বিবাহ নিরোধ আইন 2017, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে কিনা? এটা অনেক ইম্পর্টেন্ট আছে। তো সুতরাং এই আইনটা আমরা যে ধারাগুলো ইম্পর্টেন্ট, শুধু সেই ধারাগুলোই আমরা বেসিক্যালি এখানে দেখবো, হ্যাঁ। বাল্য বিবাহ নিরোধ আইনের এই বয়সটা মনে রাখবেন, বয়স থেকে এমসিকিউ আসে এবং রিটেনেও কিন্তু বাল্য বিবাহ মানে প্রাপ্তবয়স্ক বলতে ছেলেদের ক্ষেত্রে 21 বছর পূর্ণ হয়েছে, আর মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার 18 বছর পূর্ণ হয়েছে এমন নারীকে বোঝাবে। আর অপ্রাপ্তবয়স্ক বলতে ওই সেম একই কথা, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে 21 বছর পূর্ণ হয়নি আর মেয়েদের ক্ষেত্রে 18 বছর পূর্ণ হয়নি। আর বাল্য বিবাহ বলতে দুইজনই অপ্রাপ্তবয়স্ক, অথবা একজন প্রাপ্তবয়স্ক অপরজন অপ্রাপ্তবয়স্ক, এই বিয়ে হলেই সেটা বাল্য বিবাহ। কয় ধারায় এই কথা বলতেছে? এটা হলো 2 ধারায় এই কথা বলতেছে। এতটুকু জানলেই হবে, এর বেশি আর জানার এখানে দরকার নাই। 3 ধারায় আপনাদের মধ্যে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন, অর্থাৎ এই আইনের অধীনে আপনার বাল্য বিবাহ প্রতিরোধের নিমিত্তে জাতীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং স্থানীয় পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন হবে, ঠিক আছে কিনা? বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি আপনার গঠন হবে। আর বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করার জন্য মানে কাদের ক্ষমতা থাকবে, এই ক্ষমতা থাকবে কাদের, সেই কথা বলতেছে 4 ধারা। বলতেছে আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রাথমিক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সরকারের প্রতিনিধি, কোনো লিখিত মৌখিক আবেদনে বাল্য বিবাহ সংবাদ প্রাপ্ত হইলে তিনি এই বাল্য বিবাহ হচ্ছে আপনার বন্ধ করতে পারবেন। এটা 4 ধারায় বলতেছে। তাহলে 4 ধারায় কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম বলছে, তিনি হচ্ছে আমাদের থানার ওসি সাহেব, ঠিক আছে কিনা? থানার ওসি স্যার কিন্তু বাল্য বিবাহ বন্ধ করতে পারে। আর আর কে পারে? সমাজসেবা কর্মকর্তা পারে, ইউএনও পারে, হ্যাঁ, তারপর আছে আপনার ওই এসিল্যান্ড পারে, এরপরে আছে আপনার এই যে উপজেলা কর্মকর্তা পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে, হ্যাঁ, তারপরে আছে আপনার এই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারে। এরা আছে এই বাল্য বিবাহ হচ্ছে আপনার বন্ধ করে দেবে। এগুলো পরীক্ষা আসবে না, জাস্ট এমনি ধারণা রাখেন। সাইড দিয়ে অপশন দেখলে অটোমেটিক এমসিকিউ এগুলো বুঝতে পারবেন। 5 ধারা, বাল্য বিবাহ নিষেধাজ্ঞার উপর বঙ্গের শাস্তি, অর্থাৎ বাল্য বিবাহ মানে করা নিষেধ করে দিছে, সেই নিষেধাজ্ঞা যদি আপনি অমান্য করেন, সেই ক্ষেত্রে 5 ধারা মোতাবেক আপনি এখানে অপরাধ করছেন বলে গণ্য হবে। 6 ধারায় বলতেছে মিথ্যা অভিযোগের শাস্তি, অর্থাৎ বাল্য বিবাহ হচ্ছে না কিন্তু আপনি একজনকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ দিলেন যে আপনার এই বাল্য বিবাহ হচ্ছে। তো যে ব্যক্তি মিথ্যা অভিযোগ দেবে তার শাস্তি হচ্ছে এনএস 6 ধারা। মিথ্যা অভিযোগের শাস্তি যেমন দেখবেন নারী শিশুর 27 ধারা, তারপর হচ্ছে আপনার এই যে কত এই আরে কি কয়, যৌতুক আইনের 6 ধারা, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই বাল্য বিবাহের হচ্ছে আপনার 6 ধারা, হ্যাঁ, দণ্ডবিধির 211 ধারা, হ্যাঁ, এই 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 সেম সেম, সরি, নারী শিশু 17, নারী শিশু 17 হবে, হ্যাঁ। তাহলে এই ধারাগুলো এখানে বলতেছে। আর 7 ধারা আছে বাল্য বিবাহ করার শাস্তি, অর্থাৎ যে ব্যক্তি বাল্য বিয়ে করবে তার শাস্তি হচ্ছে এনের 7 ধারা মোতাবেক এখানে বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে যে দুজনেই যদি আপনার প্রাপ্তবয়স্ক নারী পুরুষ বাল্য বিবাহ করলে এটি একটি অপরাধ হবে এবং তার জন্য এই শাস্তি। অপ্রাপ্ত কোনো নারী বা পুরুষ বাল্য বিবাহ যদি করে তাহলে এই শাস্তি। এবং তবে শর্ত থাকে যে মামলা দায়ের দণ্ড প্রদান করা হলে বয়স্ক নারী বা পুরুষ শাস্তি প্রদান করা যাবে না। আর এখানে বলতেছে কোনো শিশু যদি এখানে অভিযুক্ত হয়, সেই ক্ষেত্রে শিশু আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যেমন আমরা যদি একটি মাদক দ্রব্য দেখি, যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেও বলছে যে মাদক আইনে যদি কোনো শিশু অভিযুক্ত হয় তাহলে শিশু আইনে বিচার হবে। অস্ত্র আইনেও কিন্তু আছে যে শিশু অভিযুক্ত হলে শিশু আইনে বিচার হবে। এই যে বাল্য বিবাহটা বলতেছে শিশু যদি অভিযুক্ত হয় তাহলে শিশু আইনেই তার বিচার হবে, বাল্য বিবাহ আর যা হোক, ঠিক আছে কিনা? আচ্ছা, 8 ধারায় কি বলছে? 8 ধারা আছে যে অভিভাবক বা অন্য কোনো ব্যক্তি, আইনানুগ বা আইন বহির্ভূত ব্যক্তির কর্তৃত্ব সম্পন্ন হয়ে, 8 ধারাটা ইম্পর্টেন্ট, অর্থাৎ স্ত্রীয় অবহেলার কারণে যদি বাল্য বিবাহ বন্ধে ব্যর্থ হয়, অর্থাৎ এই এনএস 4 ধারায় কতিপয় ব্যক্তির নাম বলছে না, থানার ওসি, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এরা বাল্য বিবাহ আছে বন্ধ করবে। তাহলে এই ব্যক্তিরা যদি বাল্য বিবাহ বন্ধ করতে না পারে, তাদের ব্যর্থতার জন্য বাল্য বিবাহ যদি হয়ে যায়,
তাহলে হচ্ছে 8 ধারা মোতাবেক এদের শাস্তি আছে। হ্যাঁ, এই কথা এখানে বলতেছে। বাল্য বিবাহ সম্পাদন এবং পরিচালনা করার শাস্তি হচ্ছে 9 ধারা, সম্পাদন এবং পরিচালনা এটা হচ্ছে 9 ধারা। তাহলে পিছনের ধারা এত গুরুত্বপূর্ণ না, জাস্ট মনে রাখবেন মিথ্যা অভিযোগ 6 ধারা। তারপরে হচ্ছে আপনার 7 ধারায় আপনাকে বলতেছে বাল্য বিবাহ করার শাস্তি। 8 ধারা আছে বাল্য বিবাহ যাদের বন্ধ করার দায়িত্ব ছিল তারা যদি বন্ধ না করে তাদের শাস্তি 8 ধারা। 9 ধারা বাল্য বিবাহ যারা পরিচালনা করে তাদের যদি পরিচালনা যদি মানে করে 9 ধারায় শাস্তি। 10 ধারাটা একটু গুরুত্বপূর্ণ দেখবেন, বলতেছে এই আইনের কোন বিধানে যা কিছু থাকুক না কেন আদালতের উপযুক্ত বলে বিবেচনা হইলে বাল্য বিবাহের উদ্যোগের সহিত জড়িত সম্পন্ন হয় নাই এইরূপ অভিযুক্ত যে কোনো ব্যক্তি নির্ধারিত ফরমে এই মুসলেকে বা বন্ড করবে যে ভবিষ্যতে, অর্থাৎ বাল্য বিবাহ করতেছেন আপনি ধরা খেয়ে গেছেন। হ্যাঁ, পিতামাতার শাস্তি হচ্ছে আপনার এই এই 9 ধারা, পিতামাতার শাস্তি হচ্ছে 9 ধারা, পিতামাতার শাস্তি 9 ধারা। আচ্ছা, বাল্য বাল্য বিবাহ, বাল্য বিবাহ হচ্ছে আপনি মনে করেন করতেছেন ধরা খেয়ে গেছেন, এখন যদি মুসলে কাতান যায় ভবিষ্যতে বাল্য বিবাহ করবেন না এবং আপনার আশেপাশে কিভাবে করে বাল্য বিবাহ হলে আপনি প্রতিরোধ করবেন সেই ক্ষেত্রে আপনাকে মাফ করে দেওয়া যাবে, এই কথা আপনাকে বলতে চাচ্ছে 10 ধারায়। ঠিক আছে কিনা? বাল্য বিবাহ করা হবে না, বাল্য বিবাহ যারা করতেছে তাদেরকে মাফ করে দেওয়া যাবে সেই বিধান বা পদ্ধতির কথা বলতেছে আপনাকে এই 10 ধারায়। 11 ধারা আছে যে কাজী সাহেব আছে আপনার বিয়ে পড়াচ্ছিল, এই কাজী সাহেবের লাইসেন্স, নিবন্ধনে যে লাইসেন্স আছে বিয়ে রেজিস্টারের, এই লাইসেন্স আছে তার বাতিল হয়ে যাবে, এটা কাজীর শাস্তি। ঠিক আছে কিনা? এবং তারও আলাদা জেল জরিমানা আছে, এগুলো পড়ার দরকার নাই। তো এইটা এইটা 11 ধারা মনে রাখবেন। তাহলে আমরা 8 ধারায় দেখলাম পিতামাতার শাস্তি, থানার ওসির শাস্তি যদি বাল্য বিবাহ বন্ধ করতে না পারে। 9 ধারা আছে অভিভাবকের শাস্তি যারা এই বাল্য বিবাহ সম্পাদন পরিচালনা করতেছিল। আর 10 ধারা আছে বাল্য বিবাহের জন্য মুসলে করবে না এইভাবে মুসলেকা দিলে তার শাস্তি মাপ। আর 11 ধারায় আপনাকে বলতেছে যে কাজী, যে কাজী বিয়ে পড়াচ্ছিল এই কাজী যদি আপনার কি করে, বলতেছে যে এই কাজী যদি আপনার বাল্য বিবাহ মানে পড়ায় তাহলে কাজীর শাস্তি আছে আপনার এই 11 ধারা, এবং তার বিয়ের রেজিস্ট্রেশন যা আছে সব এখানে বাতিল হয়ে যাবে। আর 12 ধারায় বলছে বয়স বাড়ে, 12 ধারাটা রিটেনের জন্য 100% ইম্পর্টেন্ট, লিখে রাখেন, এটা পরীক্ষা আসলে এই ধারাটাই আসবে যে বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী বয়স প্রমাণের দলিল সমূহ কি কি। দলিল, এই দলিল হচ্ছে কি কি বন্ধুরা? এটা বলতেছে আছে আপনার জন্ম নিবন্ধন সনদ, এরপর আছে জাতীয় পরিচয়পত্র, এরপরে বলতেছে প্রাথমিক স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এরপরে বলতেছে যে আপনার এই যে কি করে আপনার পাসপোর্ট, পাসপোর্ট, হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার কি বলে এটা বয়স প্রমাণের দলিল হিসেবে গণ্য হবে। তাহলে বয়স প্রমাণের দলিলগুলো কি কি ভাই? একটা বলতেছে জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, জুনিয়র স্কুল সার্টিফিকেট, তারপরে বলতেছে আপনার এই প্রাথমিক স্কুল সার্টিফিকেট মানে প্রাইমারি স্কুল সার্টিফিকেট, আর একটা বলতেছে যে আপনার এই পাসপোর্ট, পাসপোর্ট আইনগত দলিল হিসেবে হচ্ছে আপনার এখানে গণ্য হবে। তো এই এই 12 ধারাটা সবাই মুখস্থ করে ফেলি আমরা ক্লাসে। 12 ধারায় আপনাকে বলতেছে যে একজন নারী বা পুরুষ সে প্রাপ্তবয়স্ক কি না এটা বয়স প্রমাণের দলিল হিসেবে কোন কোন বিষয়গুলো দেখতে হবে। তাহলে 1 নম্বরে কি, জোরে বলেন? 1 নম্বর আছে জন্ম নিবন্ধন সনদ, 2 নম্বরে কি জাতীয় পরিচয় পত্র মানে এনআইডি, 3 নম্বরে কি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের কোন সার্টিফিকেট, 4 নম্বরে কি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের কোন সার্টিফিকেট। একটা লোক মাদ্রাসা লেভেলেও পড়াশোনা করতে পারে, তখন তাদেরকে ওই যে কি বলে আরবি লেভেলে যা কয় ওই ওই সার্টিফিকেট হলেও হবে। আর একটা বলতেছে যে আপনার প্রাইমারি স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো সার্টিফিকেট। আর একটা বলতেছে যে আপনার এই যে পাসপোর্ট আইনগত দলিল হিসেবে, বয়স প্রমাণের আইনগত দলিল হিসেবে বেসিক্যালি এটা গণ্য হবে। এই হচ্ছে এই এদের 12 ধারা। এই 12 ধারাটা আমরা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট মনে করবো এবং পদোন্নতি পরীক্ষা আসলে এটাই আসবে, রিটেনের জন্য এই ধারাটা আমরা ইম্পর্টেন্ট মনে করবো। 12 ধারাটা দাগায় রাখেন, শুধু একটাই ধারা 12 ধারা। আচ্ছা, 13 ধারা এটা গুরুত্বর কিছু নাই, জাস্ট বলতেছে ক্ষতিপূরণ পাবে কিনা। নর্মালি মনে রাখবেন যদি প্রাপ্তবয়স্ক পুরুষ অপ্রাপ্তবয়স্ক নারী যদি বিয়ে করে তাহলে ক্ষতিপূরণ পাবে ওই নারী, আবার নারী যদি প্রাপ্তবয়স্ক হয় আর পুরুষ যদি অপ্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ পাবে ওই পুরুষ আর জরিমানা পাবে। আর যদি নারী পুরুষ উভয় অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে এই ক্ষতিপূরণ সরকারি কোষাগারে আপনার জমা রাখতে হবে, এই কথাই আপনাকে বলতেছি 13 ধারা। আচ্ছা, আর এই অপরাধটা হচ্ছে আমলযোগ্য, জামিনযোগ্য এবং এবং অপোষযোগ্য। ঠিক আছে কিনা? এই অপরাধটা হচ্ছে আপনার আমলযোগ্য, জামিনযোগ্য এবং হচ্ছে আপনার অপোষযোগ্য। এটা এই আইনের
এই 14 ধারায় বেসিক্যালি আপনার এখানে বলতেছে। যাই হোক, এটা তো ইয়ার দরকার নাই, আমরা সরাসরি চলে যাই ইয়া ধারা, কি বলে ওটা, তদন্ত তদন্ত এগুলো তদন্ত বলতেছে 30 কার্যদিবসের মধ্যে তদন্ত করতে হবে, আর না পারলে 15 কার্যদিবসের মধ্যে তদন্ত করে আদালতকে লিখিতভাবে জানাতে হবে। আচ্ছা, এই আইনের বিচার কার্যক্রম কি হতে বলছে? এই আইনে আপাতত বলবৎ অন্য কোন আইনে যাই থাকুক না কেন, মোবাইল কোর্টের মাধ্যমে আপনার কারাদণ্ড আরোপ করা যাবে। মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড দেওয়া যাবে, ঠিক আছে কিনা? এই আইনে কিসের মাধ্যমে দণ্ড দেওয়া যাবে? বলতেছে যে এই আইনে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড দেওয়া যাবে। দেখবেন ওই যে বাল্য বিবাহ টিবাহ হলে পুলিশ দল বল বেঁধে বা জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট যাইয়ে আপনার এই সরজমিনে যাইয়ে আপনার দণ্ড প্রদান করে। তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে আসছে আপনার এখানে দণ্ড প্রদান করা যাবে, এই কথাই বেসিক্যালি এখানে বলতেছে। আচ্ছা, এই আইনের হচ্ছে আপনার অপরাধ আমলে নেওয়ার সময়সীমা কি? বলতেছে এই আইনের অধীনে কোনো অপরাধ সংঘটিত হওয়ার 2 বছরের মধ্যে অভিযোগ দায়ের করা বা না হইলে আদালত উপযুক্ত মনে করলে আদালত উক্ত অপরাধ আমলে গ্রহণ করবে না। অর্থাৎ সহজ বাংলা কথা কইছে ভাই, কইছে যে এই আইনের অধীনে বলতেছে যে আপনার এই কি বলতেছে বন্ধুরা, বলতেছে যে বলতেছে যে 2 বছরের মধ্যে যদি কোনো ব্যক্তি অপরাধ না নেয়, মানে অপরাধ যদি অভিযোগ দায়ের না করে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে আপনার এই কি কয় রে, অপরাধ আদালত আমলে গ্রহণ করবে না। আর 19 ধারা আছে বিশেষ বিধান। তোমরা যদি এত না পড়তে পারো কোনো সমস্যা নাই, শুধুমাত্র এই 12 ধারা এবং 19 ধারা এবং 18 ধারা, 12, 18, 19 এই 3টে ধারা ভালো করে পড়ো ভাই। মানে আমাকে ইনশাল্লাহ যারা মানবা ইনশাল্লাহ ভালো করবা। অনেকে হতাশ হচ্ছে যে এত পড়ি কি লাভ, এত পড়ার দরকার নাই। তুমি 12, 18, 19 এই 3টে দ্বারা ভালো করে পড়ো, পরীক্ষায় রিটেনে আসলে এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে। আর এমসিকিউ নিয়ে তোমরা হতাশা ভোগ করতেছো কেন ভাই? এমসিকিউ তো আমাদের স্টুডেন্টরা এমসিকিউ ফেল করার কথা না, আমরা প্রতিটা বিষয় ব্যাখ্যা করে বা ডিটেলসে বলার চেষ্টা করি সবসময়। এবং আমাদের প্রশ্নগুলো যারা প্র্যাকটিস করবা দেখবা অটোমেটিক ইনশাল্লাহ ভালো করবা। ঠিক আছে না? আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আচ্ছা, আমরা 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 এখন এই 19 ধারাটা দেখবো। এখানে বলতেছে যে এই আইনের অনন্য ধারার বিধান যাই থাকুক না কেন, বলতেছে যে আপনার অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশে এবং পিতামাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে বিধি দ্বারা নির্ধারিত অনন্য প্রক্রিয়া অনুসরণ ক্রমে বিবাহ সম্পাদন হলে বাল্য বিবাহ হিসেবে গণ্য হবে, তো এটা কোনো অপরাধ হবে না। অর্থাৎ যদি আদালতের নির্দেশে বিয়ে হয় কোনো সমস্যা নাই। এরপরে বলতেছে যে নাবালকের সর্বোত্তম স্বার্থে বিয়ে হয়, সেটাও কোনো অপরাধ নাই, ঠিক আছে কিনা? এরপরে বলতেছে যে আপনার এই পিতামাতার সম্মতিক্রমে যদি বিয়ে হয়, সেক্ষেত্রে বেসিক্যালি এটা কোনো অপরাধ হিসেবে হচ্ছে আপনার মানে গণ্য হবে না, কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। সপ্তাহে 2টা এমসিকিউ নেন স্যার? আরে ভাই, কলি তো নেওয়া হয় না, আপনি ক্লাস রেকর্ড হচ্ছে। আপনিও যেরকম চাকরি করেন আমিও এরকম চাকরি করি, কথা বুঝতে হবে ভাই। এই পড়ানো এটা কি আমার পেশা? আমি কি সারা দিন কি এইগুলো নিয়েই পড়ে থাকি? এটা তো প্রশ্ন করা লাগে আমার ভাই, প্রশ্ন করা লাগে না? তারপর আপনি রিটেনে প্রশ্ন এটা তারপরে আমি কথা দিচ্ছি, আহ, পরীক্ষার 1 মাস আগের থেকে, অর্থাৎ সামনের মাসের লাস্টের দিক থেকে আমরা সপ্তাহে 2টা করে বা 3টা করে এমসিকিউ নেবো। আমি অলরেডি প্রশ্ন রেডি করতেছি, বুঝতে হবে ভাই। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখন কেউ যদি মনে করেন যে আমার এই পড়াশোনা নিয়ে আমি পড়ে থাকি, আমার চাকরি বাকরি নাই, তাহলে তো এটা আপনাদের ভুল ধারণা। আপনি যেরকম চাকরি করেন আমিও কিন্তু এরকম চাকরি করি, এটা বুঝতে হবে আপনাকে, ঠিক আছে? তারপরে থানায় চাকরি করে যে আমি আপনাদের এত সময় দেই, 2-3 বেলা পড়াই, বা যখন মন চাই তখনই পড়তে বসে যাই, এটা আপনাদের শুকরিয়া আদায় করতে হবে, ঠিক আছে? অনলাইনে দেখবেন, এটা বিশ্বাস করেন কিনা আমি জানি না, যাচাই করে দেখবেন যে অনন্য। আচ্ছা, তারপরে কথা দিয়েছেন, আমি ইনশাল্লাহ রাখার চেষ্টা করবো, তবে এটা নিশ্চিত মানে সামনের মাসের লাস্টের দিক থেকে আমরা যে এখনো তো পরীক্ষা 2 মাস পুরো বাকি আছে, তো আমরা পুরো নর্মালি পুরো 1 মাস হচ্ছে ডাবল ডাবল পরীক্ষা নেবো, আর রিটেন পরীক্ষা তো চলমান থাকবেই, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা এই বাল্য বিবাহ নিরোধ আইনটা আমরা একটু দেখি, বাল্য বিবাহ নিরোধ আইনটা আমরা দেখি। আহ এই বাল্য বিবাহ নিরোধ আইনের 3টা ধারা মুখস্থ করবেন ইনশাল্লাহ। 3টা ধারা মুখস্থ, 3টা ধারা কি? 3টা ধারা মুখস্থ করতে পারবেন না ভাই? 12 ধারা বয়স প্রমাণের আইনগত দলিলগুলো কি কি। আর এই আইনের 18 ধারা বলতেছে
যে আপনার এই যে যে কত বছরের মধ্যে অভিযোগ আমলে নিতে হবে, এটা হচ্ছে 2 বছর, এটা তো সহজ প্রশ্ন। আর 2 বছরের পরে অভিযোগ করলে আদালত সেটা আমলে নেবে না, ঠিক আছে কিনা। আর এর 19 ধারায় বলতেছে বিশেষ বিধান, অর্থাৎ কোন ক্ষেত্রে বাল্য বিবাহ কোনো অপরাধ না। 1 নম্বরে আদালতের নির্দেশে, 2 নম্বরে নাবালকদের সর্বোত্তম স্বার্থে, 3 নম্বরে পিতামাতার মানে সম্মতিক্রমে যদি বিয়ে হয়ে যায়, তাহলে এটা কোনো অপরাধ না। তবে আমার কাছে মনে হয় কি জানেন, আমার কাছে মনে হয় যে আচ্ছা, যদি কেউ এই আইন থেকে মাত্র একটা ধারা পড়তেন, একটা ধারা, সেই একটা ধারা আছে 12 ধারা, জান আর কমাই দেবো, আর কমালো আছে, পড়ারই দরকার নেই। একটা ধারা পারবেন, 12 ধারা এটা মুখস্থ করে, 12 ধারা থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে। হ্যাঁ, ওই যে এটার মতো বলতে হয়। আবার আপনারা বলবেন যে আপনারা সতর্ক করেন নাই, তাহলে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, 12 ধারা পরীক্ষা কিন্তু আসবে। ঠিক আছে, 12 ধারা ইম্পর্টেন্ট। আচ্ছা, সন্ত্রাস বিরোধী দমন আইনটা কই দেখি। সন্ত্রাস বিরোধী দমন আইনটা, এটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। আমরা সন্ত্রাস দমন আইনটা দেখবো, এটা দেখবো। এটা কনস্টেবল, এটা হচ্ছে আমাদের এএসআই দের জন্য বেশি। এটা কত পৃষ্ঠা আছে দেখেন তো ইয়াতে। এটা আমরা, ভালো কথা, দাঁড়ান দাঁড়ান, এই একটা আইনের একটা ধারা আমরা পড়ি, বের হয়ে গেছে, এটা আমরা পড়ি। তোমরা এটা লেখো, এটা আমারও মুখস্থ নাই, ইনশাল্লাহ আমারও এখন মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমারও এখন মুখস্থ হয়ে, এটা হচ্ছে তথ্য অধিকার আইন। তথ্য অধিকার আইন। হ্যাঁ, এই আইনের 7 ধারাটা মানি না, আমি পড়াইছি, তাও পড়াবো, দাঁড়ান। তথ্য অধিকার আইনটা আমরা দেখি, দাঁড়ান। আচ্ছা, তথ্য অধিকার আইন 2009, ঠিক আছে কিনা। এই তথ্য অধিকার আইন 2009-এ একটা ধারা আছে, এই একটা ধারা সরকারি চাকরি এনে পড়াবো আজকে, দাঁড়ান দাঁড়ান, কথা বলেন না। তথ্য অধিকার আইনে একটা ধারা, এই একটা ধারা আছে, ক্লাসে আমরা মুখস্থ করে ফেলবো যে কোন কোন তথ্য সরকারি কর্মচারী প্রকাশ করতে বাধ্য, এবং কোন কোন তথ্য সরকারি কর্মচারী প্রকাশ করতে বাধ্য না। সেই কথাগুলো এনে বলতেছে। তোমরা যারা এই 3-4 বছর ধরে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, দেখবেন এই আইন থেকে, এই 7 ধারা থেকে একটা এমসিকিউ আসে আসে আসে, এবং রিটেনেও 2বার এই 7 ধারা থেকে প্রশ্নটা আসছে যে তথ্য অধিকার আইনে একজন সরকারি কর্মচারী কোন কোন তথ্য দিতে বাধ্য এবং কোন কোন তথ্য দিতে বাধ্য না, সেই কথাই 7 ধারায় বলতেছে। বলতেছে যে এই আইনের অনন্য বিধানবলীতে যা কিছু থাকুক না কেন, কোনো কর্তৃপক্ষ কোনো নাগরিককে নিম্নলিখিত তথ্য প্রদান করতে বাধ্য থাকবে না। অর্থাৎ বলতেছে নিম্নলিখিত তথ্য প্রদানে হচ্ছে বাধ্য করা যাবে না, অর্থাৎ এই তথ্য কেউ প্রচার প্রকাশ করতে পারবে না। এই আইনের সাথে মানে ইম্পর্টেন্ট হচ্ছে সাক্ষ্য আইনের কত বলেন তো, 123, 124, ঠিক আছে কিনা। এই 124 দ্বারাই ওখানে তথ্য প্রদানের সুরক্ষা দিয়েছে সাক্ষীকে। আর 7 ধারায় আপনাকে বলতেছে যে এই আইনে বা অন্যান্য আইনে যাই থাকুক না কেন, বলতেছে আপনার এই 7 ধারা মোতাবেক হচ্ছে আপনার তথ্য প্রদানে একজন সরকারি কর্মচারীকে বাধ্য করা যাবে না। কি কি? কোন তথ্য প্রকাশ করলে বাংলাদেশের নিরাপত্তা, অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে। হ্যাঁ, মনে করো আমি একটা তথ্য প্রচার প্রকাশ করে দিলাম বাংলাদেশের প্রতি, মনে করো যে পাশের রাষ্ট্র আক্রমণ করে ফেললো, এরকম তথ্য কিন্তু সরকারি কর্মচারী প্রচার প্রকাশ করতে পারবে না। 2 নম্বরে বলতেছে পররাষ্ট্র নীতির কোনো বিষয় যাহা বিদেশি রাষ্ট্র এবং আন্তর্জাতিক কোনো সংস্থা, আঞ্চলিক কোনো জোট সংগঠনের সহিত বিদ্যমান সম্পর্ক ক্ষুণ্ণ করতে পারে এইরূপ তথ্য। বলছে পররাষ্ট্র নীতি বিষয়ক কোনো তথ্য কেউ প্রচার প্রকাশ করতে বাধ্য না, ঠিক আছে কিনা, বা বাধ্য থাকবে না। এক কথায় পররাষ্ট্র নীতি বিষয়ক মানে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক কেমন, কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক কেমন চলতেছে, হ্যাঁ, এই ধরনের তথ্য কিন্তু প্রচার প্রকাশ করতে হচ্ছে আপনার বাধ্য না। তাহলে 1 নম্বর হচ্ছে আহ, কোন তথ্য প্রকাশ করলে বাংলাদেশের ভূখণ্ডের প্রতি আঘাত আসবে এমন তথ্য প্রচার প্রকাশ। তোমরা খালি শোনো ভাই, মোড়ামুড়ি করতেছো কেন প্লিজ, এই ধারাটা পরীক্ষায় আসবে। আমি যে বারবার বলতেছি আসবে, সত্যিই কিন্তু আসবে, তখন কিন্তু দেখবা হলে যে আমার কথা মনে থাকবে। যারা পুরন তারা জানো যে গত 4 বছর ধরে এই একটা ধারা থেকেই কিন্তু রিটেন এমসিকিউর প্রশ্ন প্রতি বছরই আসে। প্রশ্ন আসে যে নিচের কোন তথ্যটি প্রকাশ করতে বাধ্য না, নিচের কোন তথ্যটি প্রকাশ করতে বাধ্য। তখন তুমি না পারলে তখন কিন্তু লিখতে পারবা না। সুতরাং যদি মোটামুটি নলেজও থাকে, তাও কিন্তু আন্দাজে মারলে অ্যান্সারটা হয়ে যাবেন, এবং রিটেনও 5 মার্কের প্রশ্ন আসতে পারে কোন কোন তথ্য প্রচার করতে, তাহলে সমস্যা কি। তাহলে বিদেশি মানে বাংলা এমন তথ্য যা প্রকাশ করলে বাংলাদেশের ভূখণ্ডের প্রতি আঘাত আনতে পারে এই তথ্য প্রকাশ করা যাবে না। পররাষ্ট্র নীতি বিষয়ক তথ্য প্রকাশ করতে বাধ্য করা যাবে না। কোনো বিদেশি সরকারের নিকট হতে প্রাপ্ত কোনো গোপনীয় তথ্য, অর্থাৎ বিদেশি রাষ্ট্রের নিকট থেকে গোপনীয় কোনো তথ্য, এটা কিন্তু মানে এটা এটা কিন্তু হচ্ছে প্রকাশ করা যাবে না। এরপরে বলতেছে
কোনো তথ্য প্রকাশের ফলে কোনো তৃতীয় পক্ষের বুদ্ধিভিত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্ত হইতে পারে। বাণিজ্যিক বা ব্যবসায়িক অন্তর্নিহিত গোপনীয়তা বিষয়ক কপিরাইট বা বুদ্ধিভিত্তিক সম্পদ সম্পর্কিত তথ্য, অর্থাৎ কোনো তথ্য প্রকাশ করলে অপর কোনো রাষ্ট্রের আপনার ক্ষতি হতে পারে, এই ধরনের তথ্য কিন্তু প্রচার প্রকাশ। আমি মনে করো আমি একটা তথ্য প্রচার প্রকাশ করে দিলাম, পাশের রাষ্ট্রে ইন্ডিয়ার ক্ষতি হয়ে গেল, পাকিস্তানের ক্ষতি হয়ে গেল, নেপালের ক্ষতি হয়ে গেল, শ্রীলঙ্কার আমাদের এরা তো আমার পাশের রাষ্ট্র না, এদের ক্ষতি হয়ে গেল। তো এই ধরনের তথ্য প্রচার প্রকাশ করা যাবে না। তাহলে 1 নম্বরে কি বলছে, বাংলাদেশের ভূখণ্ড নষ্ট হতে পারে এমন অধিকার, এমন তথ্য করা যাবে না। পররাষ্ট্র নীতি বিষয়ক তথ্য প্রকাশ করা যাবে না। কোনো বিদেশি সরকারের নিকট হতে গোপনীয় তথ্য সেটা প্রচার প্রকাশ করা যাবে না। এমন তথ্য প্রচার করা যাবে না যা পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের আপনার বাণিজ্যিক বা অর্থনৈতিক কোনো ক্ষতি হতে পারে। এরপরে বলতেছে কোনো তথ্য প্রকাশের ফলে কোনো বিশেষ ব্যক্তি ও সংস্থাকে লাভবান বা ক্ষতিগ্রস্ত করতে পারে। হ্যাঁ, যেমন আছে আয়কর, শুল্ক, ভ্যাট, মুদ্রা বিনিময়, সুদের হার, তারপরে আছে আপনার আগাম পরিবর্তন, ব্যাংকিং সহ আর্থিক প্রতিষ্ঠান তদারকি সংক্রান্ত কোনো আগাম তথ্য, হ্যাঁ, এইগুলো প্রচার প্রকাশ করা যাবে না। এ বছর সামনে বছর সরকার কি পরিমাণ কর নির্ধারণ করবে, কি পরিমাণ ট্যাক্স নির্ধারণ করবে, সামনে বছর ব্যাংকের সুদের হার কেমন হবে, এই ধরনের তথ্য কিন্তু প্রচার প্রকাশ করা যাবে না। ভাই এখানে তো প্রায় মনে করো 20টা পয়েন্ট বলছে, 20টা পয়েন্ট বলছে না? তো এই 20টা পয়েন্ট কি মনে থাকবে? এটা যদি পুস্তক পরীক্ষা সহকারে আসে দেখে দেখে লিখতে পারবো আমরা, কিন্তু মানে তুমি 20টা পয়েন্টই পড়বা, যদি পরীক্ষা হয় 7টা 8টা পয়েন্ট মনে থাকে, এটাই তো অনেক রে ভাই। 5 মার্কের জন্য 8টা 10টা পয়েন্ট লিখে লিখে দিলেই অনেক অনেক, সুতরাং সবগুলো দেখতে হবে। এরপরে বলতেছে কোন তথ্য প্রকাশের ফলে প্রচলিত আইনের কোনো বাধাগ্রস্ত হতে পারে এমন তথ্য, অর্থাৎ কোন তথ্য প্রচার প্রকাশ করা হলে প্রচলিত আইনে কি হতে পারে, বাধাগ্রস্ত হতে পারে এমন তথ্য প্রকাশ করা যাবে না। এরপরে বলতেছে যে কোন তথ্য প্রকাশের ফলে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন তথ্য প্রকাশ করা যাবে না। এরপরে বলতেছে কোন তথ্য প্রকাশের ফলে কোন ব্যক্তির ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে এমন তথ্য প্রকাশ করা যাবে না। ঠিক আছে কিনা? ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে এমন তথ্য প্রকাশ করা যাবে না। এরপরে বলতেছে কোন তথ্য প্রকাশের ফলে কোন ব্যক্তির জীবন শারীরিক নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন তথ্য, একই কথা, প্রকাশ করা যাবে না। আইন প্রয়োগকারী সংস্থার সহায়তার জন্য কোন ব্যক্তি কর্তৃক গোপনে কোনো প্রদত্ত তথ্য, হ্যাঁ, এই যেমন সোর্স, এই সোর্সের কথা আপনাকে বলতেছে, এই কথাটাই বলতে, অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থার কাজের সহায়তার জন্য কোনো ব্যক্তি কোনো তথ্য দিলে সেই তথ্যটাও বেসিক্যালি প্রকাশ। যেমন সোর্স আমারে কইছে স্যার আজকে এখানে আসেন, এখানে তো ইয়াবা ইয়াবা সালাম দ্বারা ধরতে পারবেন, তাহলে কিডা কিডা এই কথা কইছে, হ্যাঁ, এই এর এর নাম কিন্তু প্রচার প্রকাশ করা যাবে না, এর নাম প্রচার প্রকাশ করা যাবে না। এই কথাটাই বেসিক্যালি আপনাকে বলতেছে এইটা। এরপরে বলতেছে আদালতে বিচারাধীন কোনো বিষয়ে, হ্যাঁ, কোনো তথ্য প্রচার প্রকাশ করা যাবে না, এটা করলে আদালত অবমাননা হয়ে যাবে। এরপরে বলতেছে যে তদন্তাধীন কোনো বিষয়, হ্যাঁ, যা তদন্তে কাজে বাধা সৃষ্টি করতে পারে এমন বিষয় হচ্ছে প্রচার প্রকাশ করা যাবে না। এরপরে বলতেছে কোনো অপরাধের তদন্ত প্রক্রিয়া এবং অপরাধীর গ্রেপ্তার ও শাস্তিকে প্রভাবিত করতে পারে এইরূপ তথ্য। কি বলছে? কোনো অপরাধের তদন্ত প্রক্রিয়া এবং অপরাধীর গ্রেপ্তার এবং শাস্তিকে প্রভাবিত করতে পারে এইরূপ তথ্য আপনি কি করতে পারবেন না, আপনি হচ্ছে আপনার এই প্রচার প্রকাশ করতে পারবেন না। এরপরে বলতেছে আইন অনুসারে কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে, হ্যাঁ, এইরূপ তথ্য প্রচার প্রকাশ করা যাবে না। এরপরে বলতেছে কৌশলগত এবং বাণিজ্যিক কারণে গোপন রাখা বাঞ্ছনীয় এইরূপ কারিগরি এবং বৈজ্ঞানিক গবেষণার তথ্য এটা প্রচার প্রকাশ করা যাবে না। এবার বলছে কোন ক্রয় কার্যক্রম সম্পন্ন হবার পূর্বে, সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট ক্রয় বা উহার কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য এটাও প্রচার প্রকাশ করা যাবে না। এরপরে বলতেছে পরীক্ষার প্রশ্নপত্র, এরপরে পরীক্ষার প্রদত্ত নম্বর সম্পর্কিত আগাম তথ্য এটাও প্রচার প্রকাশ করা যাবে না। মন্ত্রী পরিষদ, হ্যাঁ, বা উপদেষ্টা পরিষদের গোপনীয় কোনো সারসংক্ষেপ, আনুষঙ্গিক দলিলাদি এবং উক্ত বৈঠকের আলোচনা এবং সিদ্ধান্তের কোনো তথ্য এটা প্রচার প্রকাশ করা যাবে না। তবে শর্ত থাকে যে মন্ত্রী পরিষদ বা ক্ষেত্রমতে উপদেষ্টা পরিষদ কর্তৃক কোনো সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর অনুরূপ সিদ্ধান্তের কারণ যে সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্তটি গৃহীত হয়েছে এইগুলো প্রচার প্রকাশ করা যাবে। আরো শর্ত থাকে যে এই ধারার অধীনে প্রদত্ত তথ্য প্রদান স্থগিত রাখিবার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য কমিশনের পূর্ব অনুমোদন গ্রহণ করতে হবে। অর্থাৎ এখানে বলতেছে যে আপনার আহ এই ধারার অধীনে কোনো তথ্য স্থগিত রাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে
আপনার তথ্য কমিশনের পূর্ব অনুমোদন গ্রহণ করে। এটা তথ্য অধিকার আইন 2009-এর 7 ধারা। এই ধারাটা আমরা কনস্টেবল এবং এএসআই সবাই মুখস্থ করব। প্রশ্নটা কি? প্রশ্নটা আছে তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী কোন কোন তথ্য প্রচার প্রকাশ করা যাবে না, বা তথ্য প্রদান, তথ্য দিতে বাধ্য না, বা তথ্য দেওয়া থেকে বিরত থাকবে। ঠিক আছে কিনা? এই 7 ধারাটা রিটেনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আমরা এই একটা ধারাই আজকে আমরা মোটামুটি মুখস্থ করে ফেলবো। তাহলে এখানে এই 7 ধারায় বলতেছে যে বাংলাদেশের ভূখণ্ড বিঘ্নিত হতে পারে এমন তথ্য, পররাষ্ট্র বিষয়ক তথ্য, সরকারের নিকট থেকে গোপনীয় তথ্য, তারপরে বলতেছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের ব্যবসায়িক হতে পারে এমন কোন তথ্য। এরপরে বলতেছে আগাম শুল্ক, আয়কর, ভ্যাট, আবগারি, বাজেট, মুদ্রা বিনিময়, ব্যাংকে সুদের হার, এগুলো প্রচার প্রকাশ করা যাবে না। এরপরে বলতেছে যে তথ্য প্রকাশ করলে জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত হবে এমন তথ্য। এরপরে জীবন এবং শারীরিক নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন তথ্য। আইন প্রয়োগকারী সংস্থার সহায়তার জন্য কোনো ব্যক্তি কর্তৃক গোপনে প্রদত্ত কোনো তথ্য, আদালতে বিচারাধীন কোনো তথ্য। হ্যাঁ। তারপর আছে এই এই জাতীয় সংসদের বিশেষ অধিকার হানির কারণ হতে পারে এমন তথ্য, কোনো ব্যক্তির আইন দ্বারা সংরক্ষিত গোপনীয় কোনো তথ্য, পরীক্ষার প্রশ্নপত্রের কোনো তথ্য, পরীক্ষার নম্বরের কোনো তথ্য, মন্ত্রী পরিষদের আগাম কোনো তথ্য। তবে মন্ত্রী পরিষদের কোনো সিদ্ধান্ত যদি হয়, সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে এই তথ্য প্রচার প্রকাশ করা যাবে। আরো শর্ত থাকে যে এই ধারার অধীনে প্রদান স্থগিত রাখার কারণ কর্তৃপক্ষকে তথ্য কমিশন পূর্ব অনুমোদন ক্রমে এটা হচ্ছে আপনার জানাতে হবে। এই সুতরাং এই ধারাটা আমরা, এই 7 ধারাটা একটু মুখস্থ রাখেন। 7 ধারা কিন্তু পরীক্ষায় আসতে পারে, 7 ধারাটা পরীক্ষায় আসতে পারে। এটা 100% ইম্পর্টেন্ট। তথ্য অধিকার আইন 2009-এর 7 ধারা, একটাই ধারা। তথ্য অধিকার আইন 2009-এর 7 ধারা। 50 তম আইনটা কত বিষয় দেখি। আচ্ছা, আমি 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 আর একটা আইন দেখি, এটা আমার সাজেশনে আছে, দেখেন। আচ্ছা, আমি দেখতেছি। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002। এই আইনের এক ধারাটা, সরি, 2 ধারাটা কিন্তু 2 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেসিক্যালি বলতেছে যে কোন কোন অপরাধগুলো আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ হিসেবে গণ্য হবে, কোন কোন অপরাধগুলো। যদি তুমি এই 2 ধারার এই অপরাধগুলোর নাম দেখবা, দেখবা আমার রিটেনে মনে হয় প্রশ্ন পরীক্ষা গেলে একবার নিছি এটা। এটা কিন্তু অনেক দ্রুত বিচার আইন, দ্রুত বিচার আইন, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002-এর। এখানে দেখেন 2 ধারা এখানে আপনাকে বলতেছে যে নিম্নলিখিত অপরাধগুলো দ্রুত বিচার আইনের অধীনে বিচারযোগ্য হবে, এবং আছে এই অপরাধগুলো দ্রুত বিচার আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ হিসেবে গণ্য হবে। একটু দেখেন যে আপনার ভয় ভীতি দেখায়ে চাঁদা দাবি করা, তারপরে মালামাল দাবি করা, অর্থ আদায় করা, অন্য কোনো সুযোগ সুবিধা গ্রহণ করা, এরপরে আকাশপথ, জলপথ, রেলপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ইচ্ছাকৃত কোনো যানবাহনের ক্ষতি সাধন করা, ইচ্ছাকৃত কোনো প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষতি সাধন করা, তারপর আছে কোনো ব্যক্তির অলংকার, মূল্যবান মালামাল ছিনতাই করে নিয়ে যাওয়া, জোরপূর্বক কেড়ে নিয়ে যাওয়া, কোনো স্থানে বাড়ি ঘরে, দোকানপাটে, বাজারে, রাস্তাঘাটে, যানবাহনে পরিকল্পিতভাবে আকস্মিক একক বা দলবদ্ধ শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে অরাজকতা সৃষ্টি করে। এই যে মব, তোমরা যে মবের ধারা খোঁজো, এই মবের ধারা আছে, এই যে এটা, এই যে মব। তাহলে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে এই অপরাধের শাস্তি আছে 4 ধারা। ঠিক আছে কিনা? 4 ধারা এবং 5 ধারা। এই যে মবের ধারা তোমরা খোঁজো, এই মবের শাস্তি হচ্ছে আপনার 4 ধারা, 5 ধারা। হ্যাঁ, টেন্ডারবাজি, টেন্ডারবাজি এটাও 4 ধারা এবং 5 ধারা। আচ্ছা, এই যে দেখো যে 2-এর রস্যউতে বলতেছে যে কোনো স্থানে, বাড়ি ঘরে, দোকানপাটে
হাট বাজারে, রাস্তাঘাটে, যানবাহনে বা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে, আকস্মিকভাবে, একক বা দলবদ্ধভাবে শক্তির মহড়া বা দাপট প্রদর্শন করে ভয়ভীতি ত্রাস সৃষ্টি করা, বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করা। এই মবের ধারা পেয়ে গেছো। তাহলে দেখছে পড়লে কি হয়, এটা কিন্তু আমিও জানতাম না। আমি আমি আজকে শিখে গেলাম আজকে এখানে। এটা কি আর আমরা বলবো? এই যে তোমরা প্রায় জিজ্ঞেস করো যে ভাই মবের ধারা কোনটি? মব, মব সৃষ্টি করা। তাহলে মব সৃষ্টি করার শাস্তি হচ্ছে আইন শৃঙ্খলা, এই যে বলতেছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002 এর কত 4 ধারা এবং 5 ধারা। যে মব সৃষ্টি করবে তার শাস্তি 4 ধারা, আর মব সৃষ্টির কাজে যারা সহায়তা করবে তার শাস্তি 5 ধারা, অর্থাৎ 4 এবং 5। মব সৃষ্টির ধারা 4 এবং 5। আচ্ছা, কোন সংবিধিবদ্ধ সংস্থা বা প্রতিষ্ঠানের দরপত্র ক্রয়, বিক্রয়, গ্রহণ, দাখিল, জোরপূর্বক বাধা, প্রতিবন্ধকতা সৃষ্টি, কোন সরকারি সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাকে ভয়ভীতি প্রদান করা, নিকটাত্মীয়কে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভয়ভীতি প্রদর্শন করা, হ্যাঁ, বাধ্যবাধক করা, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার মবের অপরাধ। এটা হচ্ছে মবের আপনার অপরাধ। মব বোঝেন নাই? মব অর্থাৎ এককভাবে বা দলগত ভাবে আসে ভয়ভীতি সৃষ্টি করে একটা ত্রাস সৃষ্টি করা, হ্যাঁ, যে কাজ যে করতে বাধ্য হন তাকে সেই কাজ জোর করে করানো, এটাকে বলা হচ্ছে মব। না, মব, মব মূলত বেআইনি সমাবেশের মতোই হয়ে পড়ে। জোর জবরদস্তি করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা এক জায়গায় এসে, একটা দোকানপাটে এসে, বাড়ি ঘরে এসে, এটাই বেসিক্যালি মবের সংজ্ঞা। আর মবের শাস্তি হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের 3 ধারা এবং 4 ধারা। যাক, এত দরকার না, যেটা আসবে ভালো করে বোঝেন। মানে এই আইনের এই এই 2 ধারাটা ইম্পর্টেন্ট। এখানে বলতেছে যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002 অনুযায়ী আপনার কোন কোন অপরাধের বিচার হয় বা কোন কোন অপরাধের বিচার করা যাবে, হ্যাঁ, কোন কোন অপরাধের বিচার করা যাবে। সুতরাং এটা কিন্তু গুরুত্ব আছে, এই কোন কোন অপরাধের বিচার এটা এটা নর্মালি মনে রাখবেন যে আপনার এই দস্যুতার বিচার করা যাবে, মালামাল ছিনিয়ে নেওয়ার বিচার করা যাবে, তারপর স্থলপথ, জলপথ, নৌপথে হচ্ছে আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বিচার করা যাবে। এরপরে বলতেছে আপনার এই কোন মূল্যবান সম্পত্তি ছিনিয়ে নিয়ে গেলে তার বিচার করা যাবে। কোন স্থানে বাড়িঘর, দোকানপাটে, হাট বাজারে, রাস্তাঘাটে, যানবাহনে, প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে বা আকস্মিকভাবে, একক বা দলবদ্ধভাবে শক্তির মহড়া বা দাপট প্রদর্শন করে ভয়ভীতি, ত্রাস সৃষ্টি বা বিশৃঙ্খলা সৃষ্টি, অরাজকতা সৃষ্টি করলে এর বিচার করা যাবে। এরপরে বলতেছে যে দরপত্র করায়, হ্যাঁ, প্রতিবন্ধকতা সৃষ্টি বা কাহাকে দরপত্র গ্রহণ করিতে বাধ্য করা, এটা হচ্ছে আপনার বিচার করা যাবে। কোন সরকারি বা সংবিধিবদ্ধ সংস্থা বা কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে বা নিকট কোনো আত্মীয়কে যদি কেউ কেউ ভয়ভীতি দেখায়, হ্যাঁ, প্রদর্শন করে, কর্মকর্তা আমাদের কোনো কার্যদের বিরুদ্ধে বা না করিতে বাধ্য করে, তখন বা কোন দায়িত্ব পালনে বাধা প্রদান করে, সেই ক্ষেত্রে এই 4 ধারা এবং 5 ধারায় তার শাস্তি হবে। রিটেনে যে প্রশ্নটা আসবে যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002 এর অনুযায়ী কোন কোন অপরাধের বিচার এই আইনে হয়, এখানে অনেকগুলো অপরাধের কথা কইছে, এই অপরাধের বিচারগুলো এই আইনে করা যাবে। আচ্ছা, 4 ধারায় কি বলছে? 4 ধারায় বলছে যে এই আইনে অপরাধের শাস্তি, মানে বলতেছে কোন ব্যক্তি আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করলে তিনি সর্বনিম্ন 2 বছর এবং অনধিক 7 বছর পর্যন্ত কারাদণ্ড দণ্ডিত হবে। এবং এখানে বলতেছে যে 2 উপধারায় 1 দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি অপরাধ সংগঠন করে সরকার বা সংবিধিবদ্ধ সংস্থা, প্রতিষ্ঠান আর্থিক ক্ষতি সাধন করলে তার জন্য আদালত তদবিবেচনায় ক্ষতিগ্রস্ত সংবদ্ধ সংস্থা ব্যক্তিকে আদেশ দিয়ে ক্ষতিপূরণ দাবি আদায় করতে হবে। ওটা বলছে যে সরকারি প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করলে তার ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ হচ্ছে আপনার আদায় আদায় সরকার করে দেবে, এই কথাই বলতেছে। আর 5-এ বলতেছে অপরাধের সহায়তার শাস্তি, আর 6 আছে মিথ্যা মামলা অভিযোগ দায়েরের শাস্তি। এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। অপরাধ সংগঠনে ব্যবহৃত যন্ত্রপাতি। হুম, আচ্ছা, যাও তাহলে আমরা এখানে 2 ধারায় আমরা যে জিনিসটা দেখলাম সেখানে বলতেছে যে এই আইনে কোন কোন অপরাধের বিচার হবে, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এবং এই আইনের 4 ধারা এবং 5, 4 ধারা আছে এই আইনের যে ব্যক্তি অপরাধ করবে তার শাস্তি, আর 5 ধারা আছে এই আইনে যে ব্যক্তি অপরাধে সহায়তা করতেছে সেই সহায়তাকারী শাস্তি কি। অর্থাৎ যে ব্যক্তির শুধুমাত্র 2 ধারায় দেবেন, শুধুমাত্র 2 ধারায় দেবেন, ওই উপরের পয়েন্টগুলো লিখে নিচে 2 ধারা লিখে দেবেন, উত্তর শেষ। আচ্ছা, এখানে আর দরকার নাই, এখানে আর দরকার নাই। আর এই আইনের হচ্ছে আপনার লাস্টে একটা ধারা দেখেন, যে এই আইনের হচ্ছে আপনার এই যে ধারা, আরে কি কয় রে, 13 ধারা। 13 ধারাটা ইম্পর্টেন্ট। 13 ধারায় আপনাকে বলতেছে যে জামিন সংক্রান্ত বিধান। জামিনে বলতেছে ফৌজদারি কার্যবিধিতে ভিন্নতা যাই হোক না কেন রাষ্ট্রকে শুনানি যুক্তিসঙ্গত সুযোগ দিয়ে সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে, হ্যাঁ, ক্ষেত্র মধ্যে দণ্ডপ্রাপ্ত জামিন দিয়ে ন্যায়সঙ্গত হবে কিনা, হ্যাঁ, সেই ক্ষেত্রে আছে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে। তাছাড়া এখন জামিনে আছে মুক্তি দেওয়া যাবে না। এই আইনের অধীনে অপরাধ আমলযোগ্য, কগনিজেবল হবে, ঠিক আছে কিনা। আর এই যে আমরা পড়তে পড়তে বুড়ো হয়ে গেছে, 14 ধারা। 14 ধারায় বলতেছে যে কোনো পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা বাহিনীর সদস্য
বা অন্য কোনো ব্যক্তি এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠন বা সংগঠনের প্রস্তুতি গ্রহণ বা সংগঠনের সহায়তা সংক্রান্ত কোনো ঘটনার সচ্চিত্র স্থিরচিত্র ধারণ বা গ্রহণ করলে, কোনো কথাবার্তা আলাপ আলোচনা টেপ রেকর্ড ডিস্ক ধারণ করলে, এগুলো আদালতের বিচার কার্যে সাক্ষ্য হিসেবে গণ্য হবে। অর্থাৎ এই 14 ধারা। তাহলে আমরা এখানে দেখেন বন্ধুরা, কয়টা ধারা পালাম? 3-4টে ধারা পাইছি। দুই ধারায় পাইছি হচ্ছে, দুই ধারায় দুই ধারায় পাইছি হচ্ছে আপনার এই কোন কোন অপরাধগুলো আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। আর 4 ধারায় এবং 5 ধারায় বলতেছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের শাস্তিটা কি। আর এই আইনের আছে আপনার 13 ধারায় জামিন সংক্রান্ত বিধান, 14 ধারায় বলতেছে এই সাক্ষ্যগত মূল্য, অর্থাৎ অডিও ভিডিও এগুলো স্থিতিতে ধারণ করলে এগুলো সাক্ষ্যগত মূল্য আপনার কাজ করবে, বা এটা মানে আপনি ব্যবহার করতে আপনি পারবেন। আচ্ছা, আহ পয়েন্ট পয়েন্ট দিলে হবে কিনা, হ্যাঁ আমি তো বলছি যে তুমি নর্মালি লিখবা যে কোন কোন অপরাধের বিচার এ আইনে হবে। তখন অপরাধগুলো 1-2 আকারে লিখে জাস্ট নিচে 2 ধারা লিখে দেবেন, এনাফ। আর কোনো কিছু দরকার নাই, বেশি ইজি বিজি করলে রেজাল্ট খারাপ। কোন কোন অপরাধের বিচার, অপরাধগুলোর নাম লিখবেন, নাম লিখে শুধু ওখানে লিখে দেবেন, ঠিক আছে কিনা? এতটুকু লিখলেই হবে। আর আসামির অনুপস্থিতিতে বিচার, এটা তো সহজ। যে আইনের অধীনে কোনো অপরাধী যদি পলাতক থাকে, আত্মগোপন করে, সেই ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা জারির 7 দিনের মধ্যে গ্রেপ্তারের সম্ভাবনা নাই। তাহলে হচ্ছে আপনার আদালত অন্তত একটি বাংলা দৈনিক খবরের কাগজে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা উল্লেখিত সময়, যাহা 7 দিনের বেশি হবে না, অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ। যদি আদালতে হাজির না হয়, সেই ক্ষেত্রে তারা অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শেষ করবে, ঠিক আছে? নর্মালি এখানে বলতেছে যে আপনার তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার 7 দিনের মধ্যে যদি সে গ্রেপ্তার না হয়, আত্মগোপনে থাকে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে একটা পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, দৈনিক বাংলা পত্রিকা, এবং 7 দিনের বেশি সময় দেওয়া যাবে না, 7 দিনের বেশি হবে না। এই সময় মধ্যে তাকে হাজির হতে, যদি হাজির না হয়, তার অনুপস্থিতি বেসিক্যালি হচ্ছে আপনার বিচার কার্যক্রম করা যাবে। এই কথাই আপনাকে বলতেছে এনের 10 ধারায়। তাহলে আমরা 11 ধারায়, তাহলে আমরা 3টা জিনিস পেলাম। কোন কোন অপরাধের বিচার হবে সেটা হচ্ছে 2 ধারা, এবং এই আইনের হচ্ছে আপনার 10 ধারায়, 11 ধারায় বলতেছে যে আসামির অনুপস্থিতিতে বিচারের প্রক্রিয়া। আর 13 ধারায় জামিন সংক্রান্ত বিধান, 14 ধারায় বলতেছে ক্যামেরায় গৃহীত ছবি, কথাবার্তা রেকর্ড, এগুলো আইনগত দলিল হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। আচ্ছা, একটা আইনের একটা ধারা পড়াই। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023, এই আইনের একটা ধারা দেখেন, একটা ধারা বলতেছি, এটা হচ্ছে 2-9। 2-9 আছে আছে বায়োমেট্রিক ফিচার। এমসিকিউ আসবে যে বায়োমেট্রিক ফিচার বলতে নিচের কোনটিকে বোঝাবে, অথবা রিটেনে প্রশ্ন আসবে যে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 অনুযায়ী কোন কোন বিষয়গুলো বায়োমেট্রিক ফিচার হিসেবে গণ্য হবে। তাহলে বায়োমেট্রিক ফিচার হিসেবে গণ্য হবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনের 2-9 আপনাকে কয়েকটা জিনিসের নাম বলতেছে। এইগুলো বায়োমেট্রিক ফিচার, যেমন আঙ্গুলের ছাপ। হ্যাঁ, আহ, আহ, বাতিল হয়েছে কে বলছে আপনারে? আঙ্গুলের ছাপ, এটা হচ্ছে বায়োমেট্রিক ফিচার। হাতের ছাপ, এটা হচ্ছে বায়োমেট্রিক ফিচার। তালুর ছাপ, এটা হচ্ছে বায়োমেট্রিক ফিচার। চক্ষু চক্ষুর কর্ণিকা, চক্ষুর কনিনিকা, এটা বায়োমেট্রিক ফিচার। মুখ অবয়ব, এটা বায়োমেট্রিক ফিচার। ডিএনএ, এটা বায়োমেট্রিক ফিচার। স্বাক্ষর, এটা বায়োমেট্রিক ফিচার। কণ্ঠস্বর, সরকার কর্তৃক গেজেট দ্বারা ঘোষিত অন্য যে কোনো বিষয়, এগুলো বায়োমেট্রিক ফিচার হিসেবে গণ্য হবে। তো রিটেনের জন্য এই অংশটা গুরুত্ব আছে, যে বায়োমেট্রিক ফিচার বলতে কোন কোন জিনিসকে বোঝাবে। তাহলে হাতের ছাপ, তালুর ছাপ, পায়ের ছাপ, মুখ অবয়ব, কণ্ঠস্বর, চোখের কর্ণিকা, কনিনিকা, স্বাক্ষর, হ্যাঁ, ডিএনএ, হ্যাঁ, এগুলো আপনার এই বায়োমেট্রিক ফিচার হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে। সুতরাং বায়োমেট্রিক ফিচারটা এটা গুরুত্ব আছে।
বা এটা আমরা একটু আমলের সাথে দেখবো, এবং পদোন্নতি পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে। সুল হয় না স্যার কি? সুল বায়োমেট্রিক ফেসার না ভাই, সুল বায়োমেট্রিক ফেসার না। আমি আবার বলি, একটা ধারা পড়াচ্ছি, একটা ধারা যদি পরীক্ষায় না পারো, এর থেকে ব্যর্থতা কিন্তু আর থাকবে না। ঠিক আছে? আঙ্গুলের ছাপ, হাতের ছাপ, তালুর ছাপ, চোখের কনীনিকা, মুখ অবয়ব, ডিএনএ, স্বাক্ষর, কণ্ঠস্বর, এগুলো হচ্ছে আপনার এই ইয়া কি বলে ওটা, এই এই যে একজন প্রমাণ দিছে নাকি? বায়োমেট্রিক, আচ্ছা প্রমাণ দেন, সমস্যা। আমি একটা কথা বলি, এগুলো কাটেন, এটা কাটেন, কাটেন, এটা সরান। বিষয়টা হচ্ছে, যারা প্রশ্ন করে সাধারণত এসপি স্যাররা বা ডিআইজি স্যাররা, প্রশ্ন ডিআইজি স্যাররা করেন, এসপি স্যাররাই করে নর্মালি, এই এতগুলো দেখবে না, কোনটা বাতিল হয়েছে বাতিল হয়েছে দেখবে না, প্রশ্নটা করি আপনাদের ফেলাইতে হবে। আপনারা আমারে আটকানো আছে তার ইচ্ছা, কথা বোঝেন নাই? সুতরাং প্রশ্ন যে হবে না, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। ঠিক আছে? প্রশ্ন আসতেই পারে। আচ্ছা আমরা আহ আচ্ছা, আর একটা সিস্টেম করলে কি হয় ভাই, সাজেশনে যেগুলো আমরা তো দিছি দিছি, প্রতিদিন সকালবেলা আমরা ওই যে দেখবো, ওই যে কি কয় রে, এই হ্যান্ডবুকে আমাদের যে সংখ্যা দিয়ে আইন লেখা আছে না, যেমন দন্ত্রিশ সদে কি কি, যেমন দন্ত্রিশ সদে আপনার সাইবার নিরাপত্তা আইন আছে, সন্ত্রাস বিরোধী দমন আইন আছে, সরকারি চাকরি আইন আছে, সড়ক পরিবহন আইন আছে, অর্থাৎ স্বর আইনগুলো রিভিশন দেয়, অর্থাৎ প্রতিটা আইনের এইভাবে রিভিশন দিলে মানে কোনো আইন বাদ যাবে না, তাই না? এরকম করলে ভালো হয় না? মানে এই না করলে এটা আমার মনে হয় ভালো হয়, এটা মানে বেস্ট হয় বোধ হয়। কি বলেন? হ্যাঁ, থেকে না, আমরা এই যে দরকার হয় সব আসলে থেকেই শুরু করি। তে আমরা সাইবার নিরাপত্তা আইন পড়াইছি, তারপর হচ্ছে আপনার সরকারি চাকরি আইন, ওগুলো পড়াবো না, সাধারণত পড়াই না। আমরা এই দেখি, কয়টা বাজে, সন্ত্রাস বিরোধী দমন আইনটা দেখি না, সন্ত্রাস বিরোধী দমন আইনটা পরে দেখবো, আজকে আমরা দেখি সরকারি চাকরি আইন 2018 দেখি, সরকারি চাকরি আইন 2018। সরকারি এ 37 কি আছে না গেছে গা? হ্যাঁ, 8:40 নেবো তাই? নিলাম, দেখি। এখন একটু পড়ি আমরা। সরকারি চাকরি আইনের 3-4টা ধারা আছে, এই 3-4টা ধারা আমরা একটু দেখি। সরকারি চাকরি আইন 2018, সরকারি চাকরি আইন 2018, আপনার দেখবেন, আপনার একটা ধারা আছে, এক ধারা, এই এক ধারায় লেখা আছে যে কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে বা কোন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সরকারি চাকরি আইন প্রযোজ্য হবে না। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা একটা দাগায় নেন, আপনারা পড়বেন এটা, যে কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে সরকারি চাকরি আইনের বিধিবিধান প্রযোজ্য হবে না। এটা আপনার এক ধারায় বলতেছে, 1-3 আপনাকে এই কথা বলতেছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আহ আহ, 1-3 এটা গুরুত্বপূর্ণ, এটা একটা দাগায় রাখবেন, যে কোন কোন ব্যক্তির ক্ষেত্রে এই সরকারি চাকরি আইন প্রযোজ্য না। এখানে বলতেছে সংবিধান দ্বারা সৃষ্ট কোনো পদ, এদের ক্ষেত্রে সরকারি চাকরি আইন প্রযোজ্য না। বিচার কর্ম বিভাগ, প্রতিরক্ষা কর্ম বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় সংসদ সচিবালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন সচিবালয়,
স্বশাসিত সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, হ্যাঁ, সরকারের উন্নয়ন প্রকল্প, হ্যাঁ, আহ, এই এই বিষয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার আহ, সরকারি চাকরি আইন 2018 প্রযোজ্য না। কারা কারা? সংবিধান দ্বারা সৃষ্ট পদের ক্ষেত্রে প্রযোজ্য না, বিচার কর্ম বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য না, প্রতিরক্ষা কর্ম বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য না, পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় সংসদ সচিবালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন সচিবালয়, স্বশাসিত সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, হ্যাঁ, এদের ক্ষেত্রে কি প্রযোজ্য না? বলতেছে যে আপনার এই প্রযোজ্য না, কি বলে, এই আহ, আহ, সরকারি চাকরি আইন 2018 প্রযোজ্য হবে না। এই অনেক ধারা, এত ধারা পড়া যাবে না। 32 ধারায় যান, 32 ধারাটা ইম্পর্টেন্ট আছে। 32 ধারায় আপনাকে বলতেছে যে নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ বিভাগীয় কর্মধারা দোষী সাব্যস্ত কোনো কর্মচারীকে আহ, প্রশ্ন আসবে যে সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী আহ, অবহেলার জন্য বা অপরাধের জন্য কি কি শাস্তি দেয়। একটা আছে 2 প্রকারের শাস্তি, একটা হচ্ছে গুরুদণ্ড, একটা হচ্ছে লঘুদণ্ড। কি কি? এটা কিন্তু রিটেনে পরীক্ষায় আপনার আসবে। লঘুদণ্ড হচ্ছে তিরস্কার, নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিতকরণ, এটাও লঘুদণ্ড। অর্থাৎ তিরস্কার দেওয়া, নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিতকরণ করা, এটা লঘুদণ্ড। বেতন স্কেলের নিম্ন ধাপে অবনমিতকরণ, বেতন স্কেলের নিম্ন ধাপে অবনমিতকরণ, এটাও লঘুদণ্ড। এরপরে বলা আছে যে কোনো আইন বা সরকারি আদেশ অমান্য বা কর্তব্যে ইচ্ছাকৃত অবহেলার কারণে সরকারি অর্থ বা সম্পত্তির ক্ষতি সংঘটিত হলে উপযুক্ত ক্ষতিপূরণ আদায়, এটাও লঘুদণ্ড। তাহলে লঘুদণ্ড কি কি? তিরস্কার দেওয়া, নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বেতন বৃদ্ধি স্থগিতকরণ করা, বেতন স্কেলের নিম্ন ধাপে অবনমিতকরণ করা, তারপরে আপনার কারণে সরকারি সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণ আদায় করা, এটা হচ্ছে লঘুদণ্ড। মনে থাকবে, তিরস্কার, নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিতকরণ, বেতনের নিম্ন ধাপে অবনমিতকরণ, আপনার কারণে সরকারি সম্পত্তির ক্ষতি হলে আপনার কাছ থেকে ক্ষতিপূরণ আদায়, এটা হচ্ছে আপনার লঘুদণ্ড। গুরুদণ্ড কি কি? নিম্ন পদ বা নিম্ন বেতন স্কেলে অবনমিতকরণ, হ্যাঁ, নিম্ন পদ বা আহ, নিম্ন বেতন নিম্নতর বেতন স্কেলে অবনমিতকরণ, নিম্ন পদে নামাই দিচ্ছে মানে কি? আপনি ওসি, আপনার সাব কোন ধরনের ঘটনা ঘটছে এই যে রিসেন্টলি, ওসি রে সাব ইন্সপেক্টর বানাই দিচ্ছে, কোথায় যেন ফেসবুকে দেখলাম, ওসি সাব ইন্সপেক্টর হয়ে গেছে, কথা বলছেন। এরপরে বলতেছে বাধ্যতামূলক অবসর, বাধ্যতামূলক অবসর, চাকরি হতে অপসারণ, চাকরি হতে বরখাস্তকরণ। বাধ্যতামূলক বাড়ি পাঠাই দেবে, চাকরি থেকে অপসারণ করবে। অপসারণ মানে কি? অপসারণ করলে হচ্ছে আপনি পাবেন, মানে পেনশন পাবেন। আর চাকরি থেকে বরখাস্তকরণ মানে আপনি পেনশন সুবিধা কিছুই পাবেন না। এই হলো গুরুদণ্ড। তাহলে লঘুদণ্ড কি কি ভাই? লঘুদণ্ড হচ্ছে আপনার তিরস্কার, তারপর আছে নিম্ন বেতন স্কেলে অবনমিতকরণ, এরপর হচ্ছে আপনার এই নির্দিষ্ট সময়ের জন্য পদোন্নতি স্থগিতকরণ, এরপরে বলতেছে আপনার কারণে সরকারি সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণ আদায়। আর গুরুদণ্ড কি কি? চাকরি থেকে বরখাস্তকরণ, অপসারণ, এরপরে বলতেছে আপনার নিম্ন পদে অবনমিতকরণ, আর একটা বলতেছে বাধ্যতামূলক অবসর। ঠিক আছে কিনা? বাধ্যতামূলক অবসর, এইগুলো হচ্ছে আপনার গুরুদণ্ড এবং লঘুদণ্ড। এই ধারাটা মুখস্থ করে ফেলবেন সবাই, যে 32 ধারায় কোনগুলো গুরুদণ্ড কোনগুলো লঘুদণ্ড। আমি আবার বলি, লঘুদণ্ড হচ্ছে তিরস্কার, নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিতকরণ, বেতনের বেতন স্কেলের নিম্ন ধাপে অবনমিতকরণ, কোনো আইন বা সরকারি আদেশ অমান্যকরণ যার ফলে আপনার সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে, তাহলে আপনার কাছ থেকে ক্ষতিপূরণ আদায়। আর গুরুদণ্ড কি? নিম্ন পদ বা নিম্নতর বেতন স্কেল নিম্ন পদ বা নিম্নতর বেতন স্কেলে অবনমিতকরণ, বাধ্যতামূলক অবসর প্রদান, চাকরি হতে অপসারণ, চাকরি হতে বরখাস্তকরণ, এইগুলোই হচ্ছে আপনার গুরুদণ্ড। নিম্ন পদ বা নিম্নতর বেতন স্কেল অবনমিতকরণ, বাধ্যতামূলক অবসর প্রদান, চাকরি হতে অপসারণ, চাকরি হতে বরখাস্তকরণ, এটা হচ্ছে আপনার গুরুদণ্ড এবং লঘুদণ্ড গুলো এইগুলো। এটা 32 ধারাটা মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, 39, 39, 40, 41, 42, এই 4টা ধারা আমাদেরকে মুখস্থ করতে হবে। এখান থেকে প্রশ্ন পদোন্নতি, একজন বলছে স্যার প্রশ্ন আসবে কেমবালা, প্রশ্ন আসবে যে সরকারি চাকরি অনুযায়ী দায়িত্ব কর্তব্য অবহেলায় সরকারি কর্মচারীদের কি কি শাস্তি দেওয়া হয়। তাহলে 2 প্রকার শাস্তি, গুরুদণ্ড লঘুদণ্ড, এগুলো লিখে দেবেন। আর 39, 40, 41, 42 এই ধারাগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, এটা আমরা দেখি।
এখান থেকে রিটেনে প্রশ্ন আসবে। সাময়িক বরখাস্ত বেসিক্যালি কখন করা হয় বলতেছে, কোন কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের প্রস্তাব বা বিভাগীয় কার্যধারা রুজু করা হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অভিযোগের মাত্রা এবং প্রকৃতি অভিযুক্ত কর্মচারীকে তার দায়িত্ব হতে বিরত রাখিবার আবশ্যক, তৎকর্তৃক তদন্ত কার্যে প্রভাব বিস্তারের আশঙ্কা ইত্যাদি বিবেচনা করে তাকে সাময়িক বরখাস্ত করতে পারে। তার মানে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ হলে অভিযোগের মাত্রা অনুযায়ী আপনাকে সাময়িক বরখাস্ত করতে পারবে। তবে শর্ত থাকে যে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অধীন সমীচীন মনে হলে এইরূপ কর্মচারীকে সাময়িক বরখাস্তের পরিবর্তে লিখিত আদেশ তার ছুটির প্রাপ্যতা সাপেক্ষে উক্ত আদেশে উল্লেখিত তারিখ হতে ছুটিতে গমনের নির্দেশ দিতে পারে। তার মানে শর্ত থাকে যে সরকার যদি মনে করে যে আপনারা সাময়িক বরখাস্ত করবে না, আপনারা বাধ্যতামূলক ছুটিতে পাঠাবে। ছুটির প্রাপ্যতা অনুযায়ী লিখিত আদেশ দ্বারা ছুটিতে গমনের নির্দেশ দিতে পারে। দেখেন না, বাংলাদেশ থেকে অনেক বড় বড় অফিসাররা এখন ছুটিতে পাঠাইতেছে। এর আগে আমলিক সরকারের আমলে পাঠাইছিল অনেক। এরকম হয়েছে না? এরকম হয়েছে না ভাই? এই এই যে এই নিয়ম, এই ধারা অনুযায়ী আর কি। কোনো কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকলে অথবা ফৌজদারি মামলার গ্রেপ্তার হলে তার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ উক্তরূপ আটক, গ্রেপ্তার বা অভিযোগ গ্রহণের দিন হতে তাহাকে সাময়িক বরখাস্ত করা যাবে। কোন সরকারি কর্মচারী তার বিরুদ্ধে আনিত অভিযোগ হইতে অব্যাহতি বা খালাসপ্রাপ্ত হলে তাই সাময়িক বরখাস্তের আদেশ যদি থাকে তা প্রত্যাহার করতে হবে। রিটেনে প্রশ্ন আসবে, একজন সরকারি কর্মচারীকে আহ মানে কখন সাময়িক বরখাস্ত করা যায়? এই 39 ধারায় সাময়িক বরখাস্ত করার ক্ষেত্রগুলো বলতেছে। যে কারো বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ হলে কর্তৃপক্ষ অভিযোগের মাত্রা সাপেক্ষে তাকে সাময়িক বরখাস্ত করতে পারে। তবে শর্ত থাকে যে যে তাকে সাময়িক বরখাস্ত না করে তার ছুটির প্রাপ্যতা সাপেক্ষে তাকে আহ লিখিত আদেশ দ্বারা ছুটিতে গমনের নির্দেশ দিতে পারে। এরপরে বলতেছে যে আপনার এই কোনো কর্মচারী যদি দিনার দায়ে কারাগারে আটক থাকে বা ফৌজদারি অপরাধের দায়ে আটক থাকে, সেই ক্ষেত্রে মানে আটক, গ্রেপ্তার বা অভিযোগপত্র গ্রহণের দিন থেকে তাকে সাময়িক বরখাস্ত মানে করা যাবে, সাময়িক বরখাস্ত করা যাবে। এরপরে বলতেছে যে কোন সরকারি কর্মচারী তার বিরুদ্ধে আনিত অভিযোগে যদি সে অব্যাহতি পাইলে তার এই 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 ইয়াটা মানে এই বরখাস্তটা উঠে যাবে, অর্থাৎ উড্ডু হয়ে যাবে। এটা হচ্ছে 39 ধারায় আপনাকে এই কথা বলতেছে। 39 ধারাটা দেখবেন। 40, বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণে চাকরির অবসান। আমরা যেমন এই বিদেশি নাগরিককে বিয়ে করা যাবে না, বিদেশি নাগরিককে, এটা কয় ধারা? 3 ধারা। কোন আইনে 3 ধারা জানো? হ্যাঁ, বিদেশি নাগরিক বিয়ে করা যাবে না। কোন আইনে 3 ধারা জানো ভাই? ভুলে গেলাম। গণকর্মচারী আইন। গণকর্মচারী আইনের 3 ধারায় আপনাকে বলা আছে যে বিদেশি নাগরিক সরকারি কর্মচারী অনুমতি ব্যতীত বিয়ে করতে পারবে না, এবং এটা PRB 106-এর বিধি লঙ্ঘন। আর সরকারি চাকরি আইনের 40 ধারায় বলতেছে যে আপাতত বলবৎ অন্য কোন আইনে যাই থাকুক না, কোনো সরকারি কর্মচারী বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করতে পারবে না। এটা নাগরিকত্ব লাভ করলে সেটা অপরাধ হবে। সেই ক্ষেত্রে বলতেছে নাগরিকত্ব লাভ করলে তাকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে তাকে চাকরি থেকে মানে অবসানের আদেশ দিতে পারবে, এবং এই ক্ষেত্রে বিভাগীয় কার্যধারা মানে রুজু করার কোনো প্রযোজ্য হবে না, এবং এই আদেশই চূড়ান্ত আদেশ হিসেবে গণ্য হবে। মানে আমরা গণকর্মচারী আইনের 3 ধারায় পড়ছি যে বিদেশি নাগরিক বিয়ে করা যাবে না, ঠিক আছে কিনা? আর এই সরকারি চাকরি আইনের 40 ধারায় এসে পড়তেছি যে আপনি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না। যদি আপনি নাগরিকত্ব গ্রহণ করেন, সেই ক্ষেত্রে আপনি কারণ দর্শানোর সুযোগ দিয়ে চাকরি থেকে আপনার বাড়ি পাঠাই দেওয়া যাবে, চাকরি থেকে আপনাকে বরখাস্ত করা যাবে। আর এই ক্ষেত্রে আপনাকে কোনো বিভাগীয় কার্যধারা, দ্যাট মিনস আপনার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর কোনো দরকার নাই, এবং এই আদেশই চূড়ান্ত আদেশ হিসেবেই গণ্য হবে। এই হলো হচ্ছে আপনার 40 ধারা। প্রশ্ন আসতে পারে সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী বিদেশি নাগরিকত্ব গ্রহণের আইনগত বিধান কি বা বাধ্যবাধকতা কি? সেক্ষেত্রে এই 40 ধারা দিয়ে অ্যান্সার করতে হবে। গত বছর মনে হয় 42 ধারাতে পরীক্ষায় প্রশ্ন আসছে। বছর 41, 42 দুটোই ইম্পর্টেন্ট। একটা আইন থেকে 4-5টা ধারা আমাদেরকে পড়তেই হবে। 41 ধারায় বলতেছে যে ফৌজদারি অপরাধে অভিযুক্ত কর্মচারীর ক্ষেত্রে ব্যবস্থা কি, মানে যে সরকারি কর্মচারী ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেবে সেই কথা বলতেছে। কোন সরকারি কর্মচারী দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদারি মামলা আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হওয়ার পূর্বে তাকে গ্রেপ্তার করতে হলে সরকার বা অভিযোগকারী কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। বলতেছে
সরকারি কর্মচারী দায়িত্ব পালনের সাথে সম্পর্কিত কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলে তাকে গ্রেপ্তার করতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এই কথায় আছে, মানে যে রিসেন্টলি যে ঘটনা হতো আপনি বোঝেন, এটা বলার দরকার নাই। অনুমতি ছাড়া সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করা যাবে না। 2 নম্বরে বলতেছে, কোন সরকারি কর্মচারীর বিরুদ্ধে আদালত ফৌজদারি মামলা বা অন্য কোনো আইনি কার্যধারার বিচারাধীন থাকলে এক বা একাধিক অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা নিষ্পত্তির ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। অর্থাৎ এখানে বলতেছে যে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা বা অন্য কোনো বিচার প্রক্রিয়া থাকলে বিচারাধীন এক বা একাধিক অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজু বা নিষ্পত্তির ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। মানে আপনি জেল হাজতে আটক আছেন, আপনাকে সাসপেনশন করতে পারে, আপনাকে আপনার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করতে পারে এবং সেটা নিষ্পত্তিও করতে পারে। এটা আপনার কোর্টে মামলা থাক, সমস্যা নাই, কিন্তু সেটা এখানে নিষ্পত্তিও করতে পারে। এই কথাই আপনাকে দুই বলতেছে। এবং তিনি বলতেছে, যদি বিচারকারী আদালতে গোচরীভূত হয় যে তার আদালতে বিচারাধীন কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত আসামি রয়েছে, অনতিবিলম্বে নিয়োগকারী কর্তৃপক্ষকে এই বিষয়টা অবগত করবে। অর্থাৎ এই 41 ধারা এই কথাই বলতেছে। এখানে বলতেছে যে কোনো সরকারি কর্মচারী দায়িত্ব পালন করার সময় যদি সে অভিযুক্ত হয়, সেই ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করতে গেলে ফৌজদারি অপরাধে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। 2 নম্বরে আপনাকে বলতেছে যে আপনি যদি সরকারি কর্মচারী হিসেবে কোনো কারণে জেল হাজতে আটক থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কর্তৃপক্ষ আপনাকে বিভাগীয় মামলা রুজু করতে পারবে এবং আপনার বিরুদ্ধে যে কোনো বিষয়ে নিষ্পত্তিও করতে পারবে। আর তিনি বলতেছে যে সরকারি যদি সরকারি বিচারকারী আদালতের গোচরীভূত হয় যে তার আদালতে বিচারাধীন কোনো আসামি কোনো সরকারি কর্মচারী, তাহলে সঙ্গে সঙ্গে ওই বিষয়টা নিয়োগকারী কর্তৃপক্ষকে জানাবে যে আপনার ইউনিটের একটা ফোর্স আমার এখানে আছে। আচ্ছা, ফৌজদারি মামলায় দণ্ডিত সরকারি কর্মচারীর ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়? অর্থাৎ এখানে বলতেছে যে আপনি একজন সরকারি কর্মচারী, আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেই কথাটাই আপনাকে এখানে বলতেছে যে একজন সরকারি কর্মচারী যদি দণ্ডিত হয় তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা। আসলে আইন কিন্তু শুধু পরীক্ষার জন্য না, শেখার জন্য অনেক কিছু আছে, তাই না? যেমন আমি যে বিষয়টা শিখতেছেন, এটা কিন্তু মাথায় আপনার থাকবে। আইন শুধু পরীক্ষার জন্য না, এটা শেখারও কিন্তু বিষয় আছে। কোন সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় আদালত কর্তৃক মৃত্যুদণ্ড বা 1 বছর মেয়াদের অধিক কারাদণ্ড দণ্ডিত হলে উক্ত আরোপ দণ্ডের তারিখ হতে তাকে চাকরি হতে বরখাস্ত করা যাবে। ভালো করে বুঝেন, বলতেছে কোন সরকারি কর্মচারী যদি 1 বছরে মৃত্যুদণ্ড হয় বা 1 বছরের ঊর্ধ্বের কোন কারাদণ্ড হয়, তখন চাকরি থেকে ডাইরেক্ট তারে বরখাস্ত করে দেওয়া যাবে। কথা বুঝছেন? মানে আপনি এমন একটা অপরাধ করলেন, আপনার শাস্তি মনে করেন যে মৃত্যুদণ্ড হয়েছে অথবা 1 বছরের ঊর্ধ্বের কোনো কারাদণ্ড হয়েছে, তাহলে আপনার আর চাকরি থাকবে না, আপনার চাকরি থেকে কর্তৃপক্ষ বরখাস্ত করে ফেলবে। তো অনেকের ভুল ধারণা যে জেলে গেলেই চাকরি যায় না, জেলে গেলেই চাকরি যায় না। আপনার যদি 5 মাস 6 মাস 7 মাসও কারাদণ্ড হয়, আপনার চাকরি থাকবে। কথা কি বুঝতে পারছেন? সরকারি চাকরি আইনের 42 ধারায় আপনাকে এই কথাই বলতে হচ্ছে। চাকরি যায় কোন ক্ষেত্রে? 1 বছরের ঊর্ধ্বের কারাদণ্ড হলে এবং বলতেছে মৃত্যুদণ্ড হলে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 1 বছরের নিচে যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি চাকরি যাবে না, চাকরি থাকবে। তবে কর্তৃপক্ষ আপনাকে ইচ্ছা করলে নিম্নলিখিত শাস্তি আপনাকে দেবে, তিরস্কার দেবে, নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বেতন বৃদ্ধি স্থগিতকরণ করবে, নিম্ন পদ বা নিম্নতর বেতন স্কেল অবনমিতকরণ করবে। আপনার কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, মানে সরকারি সম্পত্তির ক্ষতি হয়, সেই ক্ষেত্রে ক্ষতিপূরণ হচ্ছে আপনার কাছ থেকে আদায় হবে। তাহলে দুটো জিনিস কি বুঝছেন? দুটো জিনিস কি বুঝছেন? অর্থাৎ আপনি একজন সরকারি কর্মচারী, আপনি কোনো অপরাধে অভিযুক্ত হয়েছেন, ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন, আপনার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় বা 1 বছরের ঊর্ধ্বের কোনো কারাদণ্ড হয়, আপনাকে কর্তৃপক্ষ বরখাস্ত করবে, আপনার চাকরি থাকবে না। দুইয়ে বলতেছে যে যদি আপনার শাস্তি 1 বছরের নিম্নে হয়, ঠিক আছে কিনা, তবে কর্তৃপক্ষ ইচ্ছা করলে আপনার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজু করে বলতেছে যে আপনার 1 বছরের কারাদণ্ড নিচের কোন কারাদণ্ড হয়, নিয়োগকারী কর্তৃপক্ষ আপনাকে নির্দিষ্ট যে কোনো দণ্ড দিতে পারে। এই যে লঘুদণ্ড দেবে, অর্থাৎ তিরস্কার দিতে পারে, তারপরে আছে বেতন বৃদ্ধি স্থগিতকরণ করতে পারে, নিম্ন পদ বা নিম্ন বেতন স্কেল অবনমিতকরণ করতে পারে। আপনার কারণে সরকারি সম্পত্তির ক্ষতি হলে এই সরকারি ক্ষতিপূরণ আপনার কাছ থেকে আদায় করতে পারে। এই কথাটাই আপনাকে এখানে বলতেছেন। আচ্ছা, এরপরে বলতেছে যে এক উপধারায় যাই থাকুক না কেন, রাষ্ট্রপতি যদি এই মর্মে সন্তুষ্ট হন, আদালত কর্তৃক কারাদণ্ড দণ্ডিত এবং চাকরিচ্যুত বরখাস্ত কোনো ব্যক্তিকে অনুরূপ বরখাস্ত হতে অব্যাহতি প্রদান বিশেষ কারণ উপস্থিতি রয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার চাকরিতে পুনর্বহাল করা যাবে। মানে ওই যে আমরা এক উপধারায় পড়ছিলাম যে কোনো ব্যক্তির চাকরি যদি চলে যায়, মানে 1 বছরের ঊর্ধ্বে কারাদণ্ড হয় বা মৃত্যুদণ্ড হয়, তার তো চাকরি থাকবে না।
রাষ্ট্রপতি যদি ইচ্ছে করে যে তাকে চাকরিতে রাখতে হবে বা রাখা যাবে, সেই ক্ষেত্রে বিশেষ কারণে আপনার এই মৃত্যুদণ্ডে চাকরি দিয়ে কি করবে? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে তার চাকরিতে পুনর্বহাল করা যাবে, কোনো সমস্যা এখানে নাই। আর একটা বলতেছে যে কর্তৃপক্ষ যে তাকে এই যে যে লঘুদণ্ড দিচ্ছে, এই লঘুদণ্ডের বিরুদ্ধে কি কোনো আপিল হবে না, কোনো আপিল করা যাবে না। আর একটা বলতেছে যে আপনার এই যে যে এই যে গুরুদণ্ড দেশে সে যদি আপিল করে সে যদি খালাস পায়, তাকে চাকরিতেও বেসিক্যালি আপনার এখানে পুনর্বহাল করা যাবে। বুঝছেন? এই 42 ধারাটা মুখস্থ করবেন, 42 ধারাতে প্রশ্ন আসবে, একজন সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় দণ্ডিত হলে তার বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান আছে। এটা মনে হয় গত বছর এ এএসআই থেকে এসআই দের আসছে, তাই না ভাই প্রশ্নটা? 42 ধারাটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে 39 ধারায় সাময়িক বরখাস্ত কখন করা হয় সেই কথাটা আমরা এখানে জানলাম। আর এখানে আমরা আর একটা জিনিস জানলাম যে এই ইসের কি কয় রে, এই 40 ধারায় বিদেশি নাগরিকত্ব গ্রহণ করা যাবে না। 41 ধারায় ফৌজদারি অপরাধের অভিযুক্ত কর্মচারীর ক্ষেত্রে কার্য ব্যবস্থা কি। আর এখানে 42 ধারায় বলতেছে ফৌজদারি মামলায় দণ্ডিত কর্মচারীর ক্ষেত্রে কার্য ব্যবস্থা কি, এই কথাটা এখানে বলতেছে। মানে শাস্তি দেওয়া যাবে, আর রাষ্ট্রপতি ইচ্ছা করলে তাকে পুনর্বহাল করতে পারবে, লঘুদণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না, ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি আপিল করে তার চাকরি ফিরে পায় সেই ক্ষেত্রে তাকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, সে সকল আর্থিক সুযোগ সুবিধা সে সবকিছুই পাবে। এই হলো কথা। কয়টা বাজে এখন? থাক, হ্যাঁ, আমরা কালকে আবার পড়বানি, থাক।